দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। এই মঞ্চে আপনারা কখন উপভোগ করেছেন স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা, কখনো বা উপভোগ করেছেন কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক। তবে চলমান ধারায় আমরা আমাদের পর্বগুলো সাজিয়েছি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে। আজ প্রতিযোগিতাটির প্রথম রাউন্ড। যুক্তির বহমান ধারায় আপনাদের মূল্যবোধকে জাগ্রত করার জন্য আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অমর ২১ গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণই সুসাহিত্যিক সৃষ্টি করতে পারে। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকের বিষয়কে কেন্দ্র করে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবে তারা হলো পক্ষ দল ফজলুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এবার পরিচিত হয়ে নেব আজকের পর্বের মেধাবী সব বিতার্কিকদের সাথে। পক্ষ দলে রয়েছেন আমি মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছি। আমি মোহাম্মদ আরিফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছি। আমি আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে পঞ্চম বর্ষে অধ্যয়নরত রয়েছে। পক্ষ দলের সহযোগী বিতার্কিক হিসেবে রয়েছে আমি মোহাম্মদ আসিফ হাসান ইফতি, পড়াশোনা করছি ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি মোহাম্মদ মাহফুজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশল প্রথম বর্ষে অধ্যয়ন করছি। আমি মোহাম্মদ ইমামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগ, তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার। বিপক্ষ দলে রয়েছেন আমি নাজমুল শাহাদাত, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে সিএসসি নিয়ে তৃতীয় বর্ষে পড়ালেখা করছি। আমি ফারজানা আফরিন মারিয়া, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 9th সেমিস্টারে পড়ালেখা করছি। আমি মোহাম্মদ অমিত হাসান, পড়ালেখা করছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। বিপক্ষ দলের সহযোগী বিতার্কিক হিসেবে রয়েছে আমি মোহাম্মদ ইফাজ আহমদ, আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বস্ত্র প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আমি সাদিকুল ইসলাম আদিল, পড়াশোনা করছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে। আমি দিন মোহাম্মদ রিয়াদ, অধ্যয়নরত আছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আইন বিভাগ, দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার। আমি মুসাম্মদ মাফি আক্তার, পড়াশোনা করছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিপার্টমেন্ট অফ ল, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। বিতার্কিকদের অবগতির জন্য এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে উভয় দলকে সর্বমোট 17 মিনিট সময় প্রদান করা হবে। অংশগ্রহণকারী দল দুটো নিজেরাই নির্ধারণ করবে যে তারা এই 17 মিনিট সময়ের কতটুকু গঠনমূলক পর্ব এবং কতটুকু যুক্তিখণ্ডন পর্বে ব্যবহার করবে। তাছাড়া অংশগ্রহণকারী বিতার্কিকেরা কে কত মিনিট সময় বক্তব্য রাখবে সেটিও দলগুলোই নির্ধারণ করবে। যুক্তিখণ্ডন পর্বে প্রয়োজন বোধে উভয় দলই একজন অতিরিক্ত বিতার্কিককে সুযোগ প্রদান করতে পারবেন অথবা গঠনমূলক পর্বের বিতার্কিকদের যে কেউ একজন যুক্তিখণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতার সংকেত এবং পূর্ণ সময়ের পরে চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। দর্শক মণ্ডলী, এখন আমরা পরিচিত হব আজকের প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় ব্যালটের দ্বারাই আজকের প্রতিযোগিতার জয় পরাজয় নিষ্পন্ন করা হবে। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবারে মঞ্চে আসছেন জনাব রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। সবশেষে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুসাব্বিরুল ইসলামকে 2009 ও 2011 সালে অনুষ্ঠিত 19তম এবং 20তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য এবং 19তম বিতর্ক প্রতিযোগিতায় বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা। তাছাড়া পেশাগতভাবে তিনি সরকারের সিনিয়র সহকারী সচিব। বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ ও খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। দর্শক মণ্ডলী, এখন আমরা পরিচিত হব আজকের প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং বিতার্কিকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করবেন। সভাপতির আসন গ্রহণ করছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, ট্রেজারার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কথা সাহিত্যিক এবং প্রাক্তন অতিরিক্ত সচিব। আমি এখন সম্মানিত সভাপতিকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমেই পক্ষ দলের পক্ষ হয়ে বলবেন প্রথম বক্তা মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম এবং তার সময় নির্ধারিত 5 মিনিট। অদ্ভুত আধার এক এসেছে এই পৃথিবীতে, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই,
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। জীবনানন্দ দাশ। মাননীয় সভাপতি, একবিংশ শতাব্দীতে যখন বিজ্ঞান প্রযুক্তির সর্বোচ্চ বিকাশ সাধন হয়েছে, মানুষ প্রযুক্তি ব্যবহারের ফলে বই পড়া থেকে অনেক দূরে অবস্থান করছে, এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণই সুসাহিত্যিক সৃষ্টি করতে পারে। প্রথমেই সংজ্ঞায়ন করি। অমর একুশে গ্রন্থমেলা বলতে আমরা বুঝাচ্ছি বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহার্দি উদ্যানে আয়োজিত বইমেলাকে। বিকেন্দ্রীকরণ বলতে বোঝাচ্ছি অমর একুশে গ্রন্থমেলার কার্যক্রম, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এগুলো শুধু বাংলা একাডেমিতেই কেন্দ্রীভূত না থেকে উপজেলা, জেলা, বিভাগীয় প্রশাসনের কাছে ন্যস্ত করে দেওয়া এবং বাংলাদেশের সকল পর্যায়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় সকল পর্যায়ে অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা। এখানে প্রত্যয়টি দ্বারা বোঝানো হচ্ছে সুসাহিত্যিক সৃষ্টি করার জন্য অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুসাহিত্য হচ্ছে যেসব সাহিত্য মানুষের মনকে বিকশিত করে, প্রকৃতি প্রেম, দেশপ্রেম জাগায়, সকলের সমকালীন প্রেক্ষাপট তুলে ধরে, মুক্তিযুদ্ধ সংগ্রাম, ভাষা সংগ্রাম সংক্রান্ত জ্ঞান প্রদান করে এবং ব্যক্তি মনোরঞ্জনবাদের ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও কালোত্তীর্ণ রচনা উপহার দেয়। সুসাহিত্যিক তারাই যারা সুসাহিত্য রচনা করে। সৃষ্টি করতে পারে বলতে বোঝাচ্ছি সুসাহিত্যিক তৈরি হওয়ার পথকে সুগম করবে। অমর একুশে গ্রন্থমেলা বিকেন্দ্রীকরণ না হওয়ায় সৃষ্ট সমস্যাগুলো হচ্ছে স্থান সংকুলনতা না হওয়া, সকল প্রকাশনিক স্টল বরাদ্দ দিতে না পারা, গুণগত মান নিশ্চিত করতে না পারা, পর্যাপ্ত গ্রন্থ পর্যালোচনা না হওয়া, নতুন বইয়ের সংখ্যা কমে যাওয়া। আমার প্রতিপক্ষের কাছে জিজ্ঞাসা, অমর একুশে গ্রন্থমেলা বিকেন্দ্রীকরণ না করে কিভাবে এই সমস্যাগুলো থেকে উত্তরণ হবে। আমি ও আমার দল সঙ্গত কারণে এই প্রস্তাবটির পক্ষে অবস্থান করছি। প্রস্তাবটির পক্ষে অবস্থানের জন্য আমাদের দলীয় যুক্তি চারটি। 1, প্রান্তীয় অঞ্চলে সাহিত্যের ব্যাপক প্রচার ও প্রসার ঘটবে। 2, সাহিত্য শুধুমাত্র নগর কেন্দ্রিক থাকবে না, এটি সকল সাহিত্যের বিকাশ ঘটবে। 3, বইয়ের গুণগত মান বৃদ্ধি পাবে। 4, তরুণ লেখকের সাহিত্য পাঠ চর্চা বৃদ্ধি পাবে। প্রথম যুক্তিটিকে প্রান্তিক অঞ্চলের সাহিত্যের ব্যাপক প্রচার ও প্রসার কিভাবে সুসাহিত্যিক সৃষ্টি করবে এই ব্যাপারটিতে যদি আলোকপাত করি, দেখুন আমরা যদি উপজেলা পর্যায়ে আজ বইমেলা আয়োজন করতে পারি, তাহলে প্রান্তিক অঞ্চলের মানুষজন বইমেলায় অংশগ্রহণের হাহাকার থেকে দূরে আসবে। তারা আগ্রহ সহকারে বইমেলায় যাবে, তারা বই কিনবে এবং বইয়ের পড়ার প্রতি তাদের আগ্রহটা অনেক বেড়ে যাবে। ভালো খাদ্যে পেট ভরে, কিন্তু ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে। স্পিনোজারের এই বিখ্যাত উক্তিটি মর্মার্থ শুধু তারাই বুঝবে যারা নিয়মিত সাহিত্য চর্চা করে এবং বই পড়ে। সকল ধরনের সাহিত্যের বিকাশের মাধ্যম হিসাবে অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুসাহিত্যিক সৃষ্টির অন্যতম একটি প্রধান উপায় হিসাবে কাজ করবে। বিকেন্দ্রীকরণের ফলে প্রকাশনাগুলো শুধুমাত্র শহর কেন্দ্রিক থাকবে না, এটি আঞ্চলিক প্রকাশনাগুলোও সুযোগ পাবে। ফলে তরুণদের সুযোগ আরও অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, লেখালেখিতে আরও বেশি মনোনিবেশ করতে পারবে, ফলে প্রতিযোগিতাপূর্ণ বইমেলা আয়োজন করা সম্ভব হবে। এ কারণে আমরা পাঠকদের আরও বেশি অনন্ত যৌবনা এবং গুণসম্পন্ন বই উপহার দিতে সম্ভব হব। সবশেষে বলতে চাই, আসুক যতই দুঃসময়, সুসাহিত্য সুখময়। সুসাহিত্যিক সৃষ্টি করার পথকে সুগম করার জন্য অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আসবেন বিপক্ষ দলের প্রথম বক্তা, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পক্ষের প্রথম বক্তা নাজমুস শাহাদাত। নাজমুস শাহাদাত, আপনাকে আমরা 5 মিনিট সময় মঞ্জুর করব। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্ক মঞ্চে আমাকে কিছু বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে যদি বলতে যাই যে সুসাহিত্য বলতে আসলে আমরা কোন সাহিত্যকে বুঝবো, সেটির উত্তর আমাদের জনজনে পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি ব্যাপারটিকে এই দিক থেকে আগাই যে সুসাহিত্যিক কারা, সেই দিক থেকে আমাদের জন্য ব্যাপারটি একটু সহজ হতে পারে। বাংলা ভাষায় কারা সবচেয়ে বেশি সমাদৃত লেখক, সেই প্রশ্নের উত্তরে আজও উত্তর আসে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিম, জীবনানন্দ দাশ এবং তাদের নাম। বাংলা আধুনিক যুগে যদি আমরা তাকাই, তাহলে হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, আনিসুল হক এবং প্রমুখদের দেখতে পাই আমরা। একসময় তাদের এই উপন্যাসগুলো, তাদের এই বইগুলোই মেলাতে শ্রেষ্ঠ বই হিসেবে নির্বাচিত হতো। তাদের এই বইগুলো সবচেয়ে জনপ্রিয় বইয়ের তালিকায় চলে আসতো। কিন্তু বিগত কয়েক বছর যদি আমরা সবচেয়ে জনপ্রিয় বইগুলো অথবা সবচেয়ে বেশি বিক্রিয় বইগুলোর দিকে তাকাই আমরা, তাহলে দেখতে পাই সেখানে ধারণ করে নিচ্ছে বিভিন্ন প্রোগ্রামিংয়ের বই, সেখানে ধারণা করে নিচ্ছে মোটিভেশনাল বই, সেখানে আজকাল রান্নার রেসিপির বইও নিচ্ছে। কিন্তু সেই তালিকায় আজকে উপন্যাস, কবিতা এবং দর্শন নিয়ে যে বইগুলো, সেই বইগুলো কিন্তু স্থান পাচ্ছে না। সুতরাং আমরা এই জায়গা থেকে আমরা ধারণা করতে পারি যে বইয়ের মান অমর একুশে বই মেলাতে সুসাহিত্যের আজকে ভাটা পড়েছে, অভাব এসেছে।
চলতি বছরেই আমরা বগুড়ার বইমেলার দিকে যদি তাকাই, আজকে বিরোধী দল থেকে বলা হয়েছে জেলা এবং উপজেলা পর্যায়ে বই নেতা, অথচ চলতি বছরে ফেব্রুয়ারিতে বইমেলায় স্বস্তিদ্বীপ প্রকাশনা বলে তারা মাত্র 6টি বই প্রকাশ করে, যে প্রকাশনাটি আগে 20 থেকে 25টি বই প্রকাশ করত। এই উত্তর দিয়েছেন কালীবোধ সেন টিপু, সত্য অধিকারী এই প্রকাশনা। অর্থাৎ আপনার জেলা পর্যায়ে যে মেলাগুলো হচ্ছে আপনার, সেখানে আপনার বইয়ের প্রকাশনা কমে যাচ্ছে, কিন্তু মেলা কিন্তু আপনার হচ্ছে বগুড়াতে, তাহলে আপনার বই কমে যাচ্ছে। তাহলে অন্য জেলাগুলোতে যে আসলে এমনটা হচ্ছে না, অর্থাৎ সুসাহিত্যিক তৈরি হচ্ছে না, তাহলে আপনি মেলা বাড়িয়ে কি করবেন? মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক সৌমিত্র শেখর দে বলেন, সাম্প্রতিক অমর একুশে বইমেলার সিংহভাগ বই আসলে মানহীন। 2017 সালে বাংলা একাডেমির সাবেক পরিচালক জালাল আহমদ বলেন, আগামী কয়েক বছরে আমরা আসলে কালোত্তীর্ণ হবে এমন কোনো সাহিত্য বা বই পাবো কিনা তা নিয়ে তিনি বেশ সন্দিহান। মাননীয় সভাপতি, বিগত দশকগুলোর সাথে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা এখন বলতে পারি যে বাংলাদেশে সুসাহিত্যের এক ধরনের খরা চলছে, এবং বাংলা সাহিত্যে উত্তরসূরি বলা যায় এমন লেখক সমাজ আসলে আমাদের এই মুহূর্তে নেই। শুধুমাত্র বিকেন্দ্রীকরণ করা হলেই যে সুসাহিত্যিক তৈরি হয়ে যাবে, সেটা আমরা কোনোভাবে আশা করতে পারি না। আমি যদি ধরে নেই যে 2025 সালে আমি বিকেন্দ্রীকরণ করে দিব, তাহলে 2025 সালে যে আমার মেলায় ভালো বইয়ের পরিমাণ বেড়ে যাবে, অথবা এখন যে বাজারি বইগুলো বেরোচ্ছে সেগুলো যে তারা বিকেন্দ্রীকরণ করে দিলে যে মেলা হবে সেখানে লিখবে না, সেটা কি আসলে কি কোনো মানুষের কি নিশ্চয়তা আছে? আমাদেরকে বিকেন্দ্রীকরণ করে দিলে লেখকরা কি উদ্বুদ্ধ হয়ে যাবেন যে আমি আমার জেলায় লিখবো তাই আমি ভালো লিখবো, আমি ছোটো মেলা লিখবো তাই আমি ভালো লিখবো? এমন কোনো আশা কিন্তু আমরা লেখকদের কাছ থেকে করতে পারি না। অর্থাৎ আপনি একটি মেলাকে ভাগ করে দিয়ে জেলায় জেলায় মেলা আয়োজন করে আপনি লেখকদের থেকে ভালো লেখা আসলে আশা করতে পারেন না। মাননীয় স্পিকার, সুসাহিত্যিক তৈরি করতে হলে তাহলে কোন ব্যাপারগুলোতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে? প্রথমে যেটি আপনার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ভাষার কদর। মাননীয় স্পিকার, আমরা বাংলা ভাষায় সুসাহিত্যিক তৈরির কথা বলছি, সুতরাং আমাদেরকে ভাষার কদর দেখতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, বাংলা ভাষার কদর আজকাল আসলে আমরা অনেক কমে গিয়েছে দেখি। আজকে শুরুতে যেসব লেখকদের নাম বলছিলাম, তাদের সময় বাংলা ভাষায় পড়ালেখা করার এক ধরনের গুরুত্ব ছিল, কিন্তু আজকে আমরা অলিতে গলিতে ইংরেজি মাধ্যমিক স্কুল দেখি। বিশ্বায়নের এই যুগে আপনি যদি 2 পাতা ইংরেজি জানেন তাহলে আপনি অনেক সুবিধা পাচ্ছেন মাননীয় স্পিকার। কিন্তু এরই সাথে সাথে বাংলার যে আসলে কদর কমছে, বাংলার উপযোগিতা, চাহিদা এবং আকর্ষণ আজকে কমে গিয়েছে। কেউই চায় না আসলে তার সন্তান পিছিয়ে পড়ুক, তাই যুগের সাথে তাল মিলিয়ে সবাই সবার সন্তানকে ইংরেজিতেই পড়াচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাংলা বিভাগের ছাত্র, সে কখনোই সাহস করতে পারে না যে তার প্রধান জীবিকা নির্বাহের পদ্ধতি শুধু লেখালেখি করেই হবে, সেটি আজকে কোনোভাবে একজন শিক্ষার্থী আশা করতে পারে না। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে দেশে সুসাহিত্যিক শুধুমাত্র মেলা বিকেন্দ্রীকরণের মাধ্যমেই হতে পারে? মাননীয় সভাপতি, এভাবে যদি ইংরেজি চর্চা বাড়তে থাকে, আমরা যদি আমাদের সন্তানদের ইংরেজি পড়াতে থাকি, তাহলে এই বাংলা যখন পড়বে না, আমার নতুন প্রজন্ম যখন বাংলা পড়বে না, বাংলা চর্চা করবে না, বাংলা চর্চা কমে যাবে, বাংলায় সাহিত্য তারা পড়বে না, তাহলে তারা কিভাবে সুসাহিত্যিক হবে? সুসাহিত্য হওয়ার সাহিত্য সমালোচক রফিকুজ্জামান বলেন, ভালো লেখক হওয়ার প্রথম শর্ত হচ্ছে ভালো পাঠক হয়ে ওঠা। তাই আগে আপনার সমাজে ভাষার কদর বাড়াতে হবে, আপনার পাঠক সংখ্যা বাড়াতে হবে, পাঠককে বাংলা ভাষায় আগ্রহী করতে হবে, যাতে তাদের বাংলা ভাষার উপর দখল আসে। কারণ একটা সুসাহিত্যিকের একটি মূল গুণ হলো ভাষার উপর দখল আসা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ উপস্থিত সবাইকে। এবারে আসবেন মোহাম্মদ আরিফুর রহমান। মোহাম্মদ আরিফুর রহমান পক্ষ তথা ফজলুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বক্তা। আপনার সময় শুরু এখন থেকে 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের আসলে 2 দলের আসলে যে জায়গাটা মেইন হচ্ছে লক্ষ্য, সেটা হচ্ছে আমরা আসলে কীভাবে সুসাহিত্যিক বাড়াতে পারি। তো সুসাহিত্যিক বাড়ানোর ক্ষেত্রে আসলে আমরা যদি অমর একুশে গ্রন্থমেলাকে আসলে বিকেন্দ্রীকরণ করতে পারি, তাহলে আসলে আমরা সুসাহিত্যিকের যে পথটা সেটাকে আমরা আসলে অনেকাংশে সুগম করতে পারি। আমাদের বিপক্ষ দল থেকে একটি কথা আসছে যে আমরা যদি সুসাহিত্যিক করতে যাই, সেক্ষেত্রে আসলে আমাদেরকে পাঠক সংখ্যা বাড়াতে হবে। আসলে এই পাঠক সংখ্যাটা আমরা আসলে কীভাবে বাড়াতে পারি? আমরা যদি আসলে একটা জাতীয় একটা দৈনিক পত্রিকার একটা হেডলাইন দিয়ে শুরু করতে চাই, সে দৈনিক পত্রিকার একটা নীলফামারীর একটা ছেলে শিক্ষার্থী, সে বলতেছে যে তার জেলায় যদি বইমেলাটা হতো তাহলে সে বইমেলায় যেতে পারতো। এই কথাটা শুধুমাত্র নীলফামারীর একটা শিক্ষার্থীর তার মনের আশা না, এটা হচ্ছে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো তরুণের পাঠকের আশা, যে সে চাইলেও কিন্তু তার ইচ্ছা
শক্তি থাকা সত্ত্বেও সে কিন্তু আসলে অমর একুশে গ্রন্থমেলা আসতে পারে না। অর্থাৎ মাননীয় সভাপতি লক্ষ্য করুন, সে আসলে তার ইচ্ছা শক্তি আছে, সেই বইমেলা আসতে চায়, সে বই কিনতে চায়, কিন্তু সেই দূরবর্তী হওয়ার কারণে সে বইমেলা আসতে পারতেছে না। তার মানে আমি তাকে সুযোগটা করে দিতে পারতেছি না। কিন্তু যখন আমরা এই অমর একুশে গ্রন্থমেলাকে আমরা যখন বিকেন্দ্রীকরণ করে দিই, এটাকে যখন আমরা জেলা উপজেলা পর্যায়ে নিয়ে যাব, তখন ওই যে আমার প্রান্তিক অঞ্চলে যেই সকল পাঠক আছে তারা যেমন বই পড়ার সুযোগ পাবে, ঠিক একইভাবে ওই প্রান্তিক অঞ্চলে যে মানুষগুলো আছে যারা সাহিত্য চর্চা করে তাদের সাহিত্যগুলো উঠে আসার সম্ভাবনা আছে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, একটা সময় আমরা যখন দেখতাম যে আমাদের সাহিত্যগুলো কি ছিল, আমাদের সাহিত্যের একটা অংশ জুড়ে ছিল যে আমাদের পুঁথি সাহিত্য কিংবা জারি সারি বাটিয়ারি এই ধরনের সাহিত্যগুলো আমাদের সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখন যদি আমরা লক্ষ্য করি যে আমাদের আসলে বইমেলার যে বইগুলো আসে সেগুলো অধিকাংশ কিন্তু আমাদের নগর সাহিত্যকে কেন্দ্র করে গড়ে ওঠে। অর্থাৎ যারা বইগুলো লিখে তারা আসলে এই যে নগরের যে মেট্রো রেল কিংবা নগরের সোডিয়াম বাতির লাইট এই যে জিনিসগুলো দেখে তারা বড় হয়ে ওঠে এবং তাদের লেখার মধ্যে ওই জিনিসগুলো ফুটে ওঠে। কিন্তু যখন আমরা এই বইমেলাকে শুধুমাত্র আমরা বাংলা একাডেমি কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে আমরা এটাকে শুধুমাত্র আবদ্ধ না রেখে যখন এটাকে আমরা প্রান্তিক পর্যায়ে আমরা আসলে পৌঁছে দিব, অর্থাৎ বিকেন্দ্রীকরণ করে ফেলতে পারবো, তখন ওই অঞ্চলগুলার যারা ওই মানুষগুলো আছে, ওই প্রান্তিক মানুষগুলো, সেখানকার সাহিত্য, সেখানকার লোক সংস্কৃতি, ঐতিহ্য, সেখানকার রাজনীতি, সেই বিষয়গুলো আসলে ফুটে উঠবে। তার ফলে কি হবে যে আমাদের আসলে সুসাহিত্য যেটা, সেই সুসাহিত্যের পর্যায়ে সৃষ্টি হবে। যখন আমাদের দেশে যে বইগুলো প্রকাশিত হয়, যে সেগুলো বেশিরভাগ আমরা যদি খেয়াল করি যে 80 দশক পরবর্তী যতগুলো বইমেলা হয়, বেশিরভাগ বই কিন্তু 90% বই কিন্তু আমার অমর একুশে গ্রন্থমেলার মধ্যে কিন্তু প্রকাশিত হয়। তার মানে আপনি লক্ষ্য করুন, মাত্র 16% প্রকাশনা কিন্তু আপনার এই যে 90% বই কিন্তু প্রকাশ করা লাগতেছে খুব অল্প সময়ের মধ্যে, যার ফলে তারা কিন্তু পর্যাপ্ত সময় পায় না যে বইগুলো নিয়ে পর্যালোচনা করা, সমালোচনা, আলোচনা করা। যার কারণে তারা আজকে যে কথাগুলো বলে যাচ্ছে যে আমাদের একটা সময় আমাদের হুমায়ুন আহমেদ কিংবা অন্যান্য যারা সুসাহিত্যিক ছিল তাদের বইগুলো আসলে জনপ্রিয় ছিল, কিন্তু এখন ওই জায়গাটা দখল করে নিয়েছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বই কিংবা মোটিভেশনাল স্পিকারের বই। এই বইগুলো কেন আসলে আমাদের এখন বিক্রির মান বাড়তেছে? এর দুটো কারণ। একটি কারণ হচ্ছে যে আগে যেই আমরা সুযোগ করে দিতে পারতেছি না, যে লেখকরা যারা নতুন যারা লিখতে চাচ্ছে, যারা প্রকাশ করতে চাচ্ছে, তারা ওই বইগুলো প্রকাশ করার সুযোগ পাচ্ছে না। আর এই যে বইগুলো আসলে প্রকাশিত হচ্ছে, এর ক্ষেত্রে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি খেয়াল করেন যে আসলে এখন বই বিক্রির ক্ষেত্রে যে আসলে যে লেখকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বেশি জনপ্রিয়, তার বই বিক্রির হারটা তত বেশি প্রভাবিত করতে পারে। কারণ হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে মুদ্দিনের শহীদ কিংবা আইমান সাদিক এই জাতীয় যারা আসলে বর্তমানে বই লিখে, তারা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়। এই জনপ্রিয়তার কারণে আসলে তাদের বইগুলো হচ্ছে বিক্রির হারের পরিমাণটা আসলে বেশি। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে আসলে গ্রন্থমেলাকে আমরা আসলে বিকেন্দ্রীকরণ করে দিব, তখন আমরা দেখতে পারবো যে প্রান্তিক অঞ্চল থেকে যে অনেক বইগুলো প্রকাশিত হবে, বিভিন্ন জায়গা থেকে যে বইগুলো প্রকাশিত হবে, সবগুলো বই নিয়ে অধিক পরিমাণ পাঠক সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা করবে, অধিক পরিমাণ বইগুলো নিয়ে পর্যালোচনা হবে। যার ফলে আমরা দেখতে পারবো কি যে সেখান থেকে আসলে গুণগত মানের ভালো মানের বইগুলো আসলে আমাদের কাছে আসবে এবং আমাদের পাঠকরা সেই বইগুলো পাবে, এবং এর মাধ্যমে আমরা আসলে নিশ্চিত করতে পারবো যে আমরা কিভাবে সুসাহিত্যিকের বিষয়টাকে আমরা আসলে নিশ্চিত করতে পারবো। মানে স্পিকার আসলে মাননীয় সভাপতি বিপক্ষ দল হয়তো আসলে আরেকটি কথা বলতে পারে যে আমরা আসলে এখন অনলাইনের মধ্যে আসলে সব বইগুলো কিন্তু আমরা পেতে পারি, কিন্তু এর মাধ্যমে কিন্তু আসলে সুসাহিত্যিক নিশ্চিত করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিপক্ষে দলের দ্বিতীয় বক্তা এবারে আসবেন গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ছাত্রী ফারজানা আফরিন। আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে ঠিক 5 মিনিট। ধন্যবাদ সম্মানিত সভাপতি, আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেবার জন্য। আজকে আমি এবং আমার দল যে যুগোপযোগী বিষয়টির বিপক্ষে অবস্থান করে কথা বলছি, সেই বিষয়টি হচ্ছে অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণই সুসাহিত্যিক সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমাদের সুসাহিত্যিক সৃষ্টি করার জন্য অমর একুশে বইমেলার বিকেন্দ্রীকরণ নয়, বরং আরও অন্যান্য অনেক প্রভাব রয়েছে, সেটির মাধ্যমে আমরা আসলে সুসাহিত্যিক সৃষ্টি করতে পারবো। আমি শুরু করছি আমার বক্তব্য বিপক্ষ দলের প্রথম বক্তা থেকে। তিনি বললেন যে বাংলা একাডেমি কর্তৃক তারা আয়োজিত না করে তারা আসলে আয়োজকের একটি বৈচিত্র্য নিয়ে আসবেন। তিনি কিন্তু স্পষ্ট করেননি তিনি আসলে কিভাবে আয়োজক করবেন। বাংলা একাডেমি ছাড়া তিনি প্রত্যেক জেলায় জেলায় যাওয়ার পরে কারা আসলে সেটিকে আয়োজন করবেন তার কোনো যথাযথ একটি সংজ্ঞা বা বর্ণনা আমরা কিন্তু পাইনি। তাছাড়া তিনি বললেন যে স্থান সংকলনার জন্য তিনি বিভিন্ন জেলায় জেলায় নিয়ে যাবেন। তিনি বললেন যে গুণগত মান কিংবা বইয়ের জন্য তিনি সঠিক বই কিংবা বই আসলে বের হচ্ছে না, সেসবের জন্য স্টল
স্টলের জায়গা দিতে পারছেন না। স্টল কিংবা বই বৃদ্ধি কি আসলে আমাদের মাঝে সুসাহিত্যিক সৃষ্টি করতে পারবে? সুসাহিত্য কিংবা সুসাহিত্য কি মানে কি অনেক বই? আমাদের আগের বইমেলায় হচ্ছে 3000 বই ছিল, এবার হচ্ছে সেটি 3500-তে এসে দাঁড়িয়েছে। এই যে বইয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আসলে কি সুসাহিত্য বৃদ্ধি পাচ্ছে? আমাদের বক্তব্যের বিষয়টি কি যে আমাদের বই মেলাকে আমাদের হচ্ছে বিকেন্দ্রীকরণ, আমাদের হচ্ছে সুসাহিত্য সৃষ্টি করতে পারবে না, আমরা কি আসলে কেন্দ্রীকরণ করে রাখার চেষ্টা করব। কেন চেষ্টা করে রাখবো? সেটি হচ্ছে যে আমাদের যে প্রতিযোগিতামূলক পরিবেশ, সেই পরিবেশটিতে ব্যাঘাত ঘটবে। অর্থাৎ আমরা যখন কেন্দ্রীকরণ করে রাখছি তখন সব জায়গায় সব লেখক সাহিত্যিক একই জায়গায় এসে সমবেত হচ্ছেন, কিন্তু আপনি যখন সেটি জেলা পর্যায়ে নিয়ে যাবেন তখন কিন্তু সেটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই যে একই জায়গায় সমবেত হওয়া, এই যে সাহিত্যের একটি মিলন মেলা, সেটি কিন্তু আর হচ্ছে না। আমাদের অনেকেরই বছরের পর বছর একটি শখ থাকে যে আমরা আমাদের প্রিয় লেখকের সাথে একটু কথা বলবো, তার আমার একটি পছন্দের বই আমি তার থেকে কিনবো। কিন্তু যখন আমরা হচ্ছে বিকেন্দ্রীকরণ করে ফেলবো, অর্থাৎ বিভিন্ন জেলায় আসলে নিয়ে যাব, তখন কিন্তু আমি আমার প্রিয় লেখককে আমার জেলায় নাও পেতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আসলে সেই একই জায়গায় গিয়ে সমবেত হতে হবে। সুতরাং তারা যেটি বলতে চাইছেন যে বইয়ের মান বৃদ্ধি পাবে কিংবা সুসাহিত্য বৃদ্ধি পাবে, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। আমি কিন্তু আশাহত হচ্ছি। আমি আশাহত হলে কিন্তু সেখান থেকে সুসাহিত্য যারা সাহিত্যিক রয়েছেন তারা কিন্তু আমার থেকে অনুপ্রেরণা পাচ্ছে না, এবং তারা কিন্তু আসলে বই লেখার যে ব্যাপারটি এবং আমি যে বই পড়ার যে ব্যাপারটি, সেই আশাগুলো কিন্তু আমি হারিয়ে ফেলবো। আমাদের এই 21শে গ্রন্থাগার বইমেলা ছাড়াও কিন্তু আরও অনেক বইমেলা রয়েছে। আমরা কিন্তু সব বইমেলার ব্যাপারে জানি না, কিংবা আমরা সব বইমেলাতে যাই না। সুতরাং আপনারা যখন আমাদের এই প্রধান একটি মেলাকে খণ্ডায়িত করে দিবেন, সুতরাং তখন খণ্ডায়িত করে দেওয়ার পরে এই মেলাগুলো যে হারিয়ে যাবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা আপনারা দিতে পারছেন না। সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে এই যে 21শে বইমেলা, সেই বইমেলার যে ঐতিহ্যবাহী জায়গায় এই বইমেলাটি উদযাপিত হয়, 52 বছর ধরে একই জায়গায় উদযাপিত হয়ে আসছে, এবং এটি আস্তে আস্তে প্রসারিত হচ্ছে। 1972 সাল থেকে মাত্র 32টি বই দিয়ে হচ্ছে এই মেলাটি শুরু হয়েছিল। আমরা জানি এই যে ঐতিহ্য, এবং এটি যেখানে হয় সেটি হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানকার তখনকার স্কোর্স ময়দান, এখনকার সোহরাওয়ার্দী উদ্যান। সুতরাং এর পাদপীঠে হয়, সেখানে রয়েছে যে শিক্ষা চিরন্তন, সেখানে রয়েছে স্বাধীনতা স্তম্ভ, আরও রয়েছে মুক্তিযুদ্ধের মুরাল, স্বাধীনতা জাদুঘর। এই ঐতিহ্যগুলোকে কিন্তু আমাদের অন্যান্য দেশ যেমন হচ্ছে লন্ডন, প্যারিস কিংবা কলকাতার একটি মেলা থেকে আমাদের মেলাটিকে অনন্য করে রাখছে। সুতরাং আপনারা যখন এটিকে জেলা পর্যায়ে নিয়ে যাবেন, তখন কোথায় আসলে এই ঐতিহ্য পাবেন? তখন এই ঐতিহ্য আমাদের যে মেলাটিকে অনন্য করে রাখছে, সেই অনন্য যে ব্যাপারটি, সেটি আসলে কোথায় পাবেন? সুতরাং সব মিলিয়ে এটি দ্বারাই আপনারা যেটি চেষ্টা করছেন যে বইয়ের সংখ্যা বাড়াবেন, অনেক স্টল বাড়াবেন, এবং সেই জন্য আপনাদের যে বাণিজ্যিক চিন্তাধারা সেগুলো বাড়াবেন, সেগুলোর মাধ্যমে আসলে আমাদের মধ্যে সুসাহিত্যিকটি কোনোভাবে গড়ে উঠছে না। অনেক বই হবে কিন্তু সুসাহিত্য গড়ে উঠবে না। তাই সুসাহিত্যের জন্য আমাদের সাহিত্য চর্চার দিকে এবং সেটিকে হচ্ছে ঠিক জায়গায় রেখে আমাদের সাহিত্য চর্চা ভাষার দিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের এবারের বক্তা পক্ষ দলের পক্ষে আলামিন অবশ্য পক্ষ দলের দলনেতাও বটে। আলামিন, আপনার সময় 5 মিনিট। বলা শুরু থেকে 5 মিনিট শুরু হবে। কণিকা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বার বন্ধ করে দিয়ে বমটারে রুখি, সত্য বলে আমি তবু কোথা দিয়ে ঢুকি। সেই কথাটির মর্মার্থ হচ্ছে সত্য এবং মিথ্যা সবসময় একসাথে থাকে। মাননীয় সভাপতি, আপনি জেনে থাকবেন, আমরা যদি একটা ধান ক্ষেতের কথা চিন্তা করি, সেই ধান ক্ষেতে যেমন আমরা ধানের ফলন পাবো, সাথে সাথে সেখানে আগাছাও থাকবে। তাহলে আমরা কখনো এই জিনিসটা কোথাও কল্পনা করতে পারবো না যে আমরা একটা বইমেলা আয়োজন করব, সেখানে রান্নার বই থাকবে না, সেই বইগুলো আসবে না। আমাদের উচিত এই বইগুলোকে নিরুৎসাহিত করা বা এটাকে হচ্ছে নিরুৎসাহিত করার রাস্তাগুলো খোঁজা। সেইটার একটা মাধ্যম হিসেবে আমরা হচ্ছে বিকেন্দ্রীকরণের কথা চিন্তা করতেছি, কিন্তু আমাদের প্রতিপক্ষ দলের কাছে এমন কোনো রাস্তা নেই যেটার মাধ্যমে তারা এই ধরনের বইগুলোকে তারা উৎসাহিত করবেন না। তাদের রাস্তা এই ধরনের, তারা আক্ষেপ করতেছেন বারবার এই ধরনের বইগুলো কেন আসতেছে, কিন্তু তারা কিন্তু এই রাস্তাটা দেখাইতে পারতেছেন না যে কিভাবে হচ্ছে এই ধরনের বইগুলো আর আসবে না। আজকে যদি আপনি দেখেন যে প্রতিপক্ষের 2 জন বক্তার 5-10 মিনিটের বক্তব্যে বারবার তারা হচ্ছে সুসাহিত্যিক সৃষ্টি না হওয়া নিয়ে প্রচুর কন্দন করলেন। সে জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বলেন তারা আসলে কিভাবে সুসাহিত্যিকটা সৃষ্টি করবেন, সেই জায়গাটা তারা খুব বেশি স্পষ্ট করেন না। তাদের কথা অনুযায়ী তারা বলতে চাচ্ছেন যে বাংলা ভাষা চর্চার মাধ্যমেই হচ্ছে সুসাহিত্যিক সৃষ্টি হবে। আমরা কি বলছি বাংলা ভাষা চর্চা করবেন না আপনি?
আমাদের বক্তব্য কি এই কথাটা একবারও হচ্ছে অনুপস্থিত ছিল? আমরা বলছি প্রান্তিক পর্যায়ে মানুষকে বাংলা ভাষার চর্চা করার সুযোগ দিয়ে দিন। আপনি ইংরেজি মিডিয়ামের কথা বলেন, আপনি শহরে থাকেন, সেই জন্য শহরের ওই 1-2% 5% মানুষের প্রতিনিধিত্ব হিসেবে আপনি ইংরেজি মিডিয়ামের একজন মানুষের কথা বলছেন। আপনি কি ওই দেশের একজন চাষা, ওই দেশের একজন চাষার ছেলে যে সে কত কষ্ট করে একটা বই পড়ে সেই জিনিসটা দেখবেন না? সে টাকার অভাবে সে বইমেলা আসতে পারছে না, বইয়ের স্বাদ নিতে পারছে না, সেই জায়গাগুলো কি আপনাদের দেখা উচিত না? মাননীয় সভাপতি, আপনি দেখবেন যে তাদের যে জায়গাটা ছিল যে তারা বলতে চাচ্ছেন যে আমাদের তারা হচ্ছে তাদের দ্বিতীয় বক্তা এসে বললেন আমি আমার জেলায় যদি প্রিয় লেখক না যায় আমি আশাহত হব। আপনার প্রিয় পাঠককে আপনি কখনো না কখনো পাবেন, কিন্তু আপনি ওই এলাকার যেই ছেলেটা তার একজন প্রিয় লেখক ঢাকায় অবস্থান করছেন, সে ঢাকার বইমেলায় তিনি কখনো পাবেন না। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের একটি ভ্রান্তির জায়গা রয়েছে। তারা মনে করতেছে যে আমরা অমর একুশে গ্রন্থমেলাটাকে বাদ দিয়ে দিব বা ওটাকে ছোট করে ফেলবো। আমরা কিন্তু আমাদের বক্তব্যে এই কথাটা কখনোই বলিনি যে আমরা অমর একুশে গ্রন্থমেলাটা বাদ দিব। সেটা যেমন আছে সেরকমই থাকবে, কিন্তু পাশাপাশি আমরা জেলা উপজেলাগুলোতে এই ধরনের মেলাগুলো আয়োজন করব। তাদের আরেকটি চিন্তার জায়গা যে আমরা নাকি বলিনি যে এই মেলাগুলো কারা আয়োজন করবে। আমাদের প্রথম বক্তা খুব স্পষ্টত বলে গিয়েছে যে আমরা বাংলা একাডেমির পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকারের হাতে এই ক্ষমতাগুলো ন্যস্ত করব। তাদের তাদের সম্মিলিত প্রচেষ্টা এক ধরনের মেলা হবে, যেটা আমরা দেখতে পেয়েছি 2024 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং হচ্ছে জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগে একটি চট্টগ্রাম বইমেলা। আমরা যদি তাদের প্রথম বক্তার আরেকটি খুবই চিন্তার জায়গা ছিল যে বগুড়ার কোনো একটা প্রকাশনীতে মাত্র 4টি বই প্রকাশ পাওয়া। মাননীয় সভাপতি, তিনি যদি একটু ঘাটাঘাটি করেন, তিনি যে থাকবেন চট্টগ্রামে যে বইমেলাটা হয়েছে তাতে প্রায় 6টি প্রকাশনী যেগুলো বিলুপ্ত প্রায় ছিল সেগুলো আবার পুনরায় পান ফিরে পেয়েছে। প্রায় 56 থেকে 60টির মতো নতুন বই হচ্ছে সেখানে প্রকাশ পেয়েছে। আপনি যেটা শুরু করছেন সেখানে 4টা আপনার কাছে এখন হয়তো অনেক ছোট একটা নাম্বার, কিন্তু পরবর্তীতে এটা অনেক বড় আকার ধারণ করবে একটা সময় গিয়ে। আজকে তারা বলতেছেন যে তরুণ সমাজটা আসলে কিভাবে উদ্দীপ্ত হবে তারা সেটা দেখতে পাচ্ছেন না। সেই জায়গাটা যদি আপনি বলেন, মাননীয় সভাপতি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পরিসংখ্যান অনুযায়ী অমর একুশে বইমেলা 2023-এ যারা ভ্রমণ করেন তাদের প্রায় 80% বয়স হচ্ছে 30-এর নিচে। মানে আমরা ধরে নিতে পারি তরুণরা হচ্ছে বইমেলা আসার প্রতি অনেক বেশি উৎসাহী। সেই জায়গা থেকে আপনি যখন এই মেলাগুলোকে গ্রামে গঞ্জে শিফট করবেন, আপনার 4.5 কোটি তরুণ সমাজ তারা তো অবশ্যই এই মেলাগুলোতে যাবে। মেলাগুলোতে যাওয়ার মাধ্যমে যখন তার প্রিয় লেখক দুইটা রাস্তায় এই জিনিসটা হতে পারে। একটা হচ্ছে তার প্রিয় লেখককে সে পেলে সে উৎসাহিত হবে, 2 নম্বর সে বই কিনা এবং বই পড়ার মাধ্যমে উৎসাহিত হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবারে আসবেন বিপক্ষের তৃতীয় বক্তা তথা বিপক্ষে দলের দলনেতা মোহাম্মদ অমিত হাসান। এই দলটির দলনেতা। অমিত, আপনার সময় 4 মিনিট। প্রখ্যাত কবি আহমদ সফেদ বলে গেছেন, 21শে বইমেলা ঢাকার শোভা, বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ, লেখক প্রকাশক সকলেই মিলে বাংলা ভাষাকে করে সমৃদ্ধ। বইমেলার যাদের জন্য আয়োজন তাদের একজন মহান ব্যক্তির কথা এটি, এবং প্রসঙ্গ যখন সুসাহিত্যিক সৃষ্টি করা তখন কোন উপায়ে এটা তৈরি করা যাবে এই নিয়ে আজকের এই বিতর্ক চলছে। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণই সুসাহিত্যিক সৃষ্টি করতে পারে। আমি এবং আমার দল যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। প্রথমে চলে যেতে চাই পক্ষ দলের কাছে। তারা বলে গেল যে দেখেন আসলে জায়গা সংকটের কারণে আমরা অনেক প্রকাশনী আছে যাদের হচ্ছে আসলে জায়গা দিতে পারতেছি না। আসলে দেখেন বাংলা একাডেমি এইরকম কোনো কথাবার্তা বলেনি যে আসলে জায়গা সংকটের কারণে আমরা আসলে স্টল বরাদ্দ দিতে পারতেছি না। আসলে স্টল বরাদ্দ দিতে পারতেছি না এই কারণে যে আসলে যে মান অনুযায়ী যেই মানটা প্রয়োজন স্টল বরাদ্দর জন্য, যে প্রকাশনাগুলো প্রয়োজন সেই প্রকাশনাটা তারা পাচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে তারা বারবার বলে যাচ্ছে যে আসলে দেখেন আমরা বই বাড়াবো, লেখক বাড়াবো, কিন্তু আপনি বই এবং লেখক বাড়ালেই যে সুসাহিত্যিক বাড়বে এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। কেননা আপনি বই অনেকেই লিখতে পারে, কিন্তু ওই বইগুলো কি আসলেই সুসাহিত্যর মধ্যে পড়ে কিনা এটা কোনোভাবেই জানার কোনো উপায় নেই। কেননা আমাদের আগে দেখতে হবে যে আসলে তারা যেই লেখাগুলো লিখতেছে সেগুলা কি আসলেই সুসাহিত্যের মধ্যে পড়ে
কি পড়ে না, এটা আসলে ভালোভাবে দেখতে হবে। এবং পরবর্তীতে পক্ষদল থেকে আরেকটা ব্যাপার বলে গেল যে আসলে দেখেন ঢাকার ছেলের মেয়েরা তো আসলে ইংরেজি ভাষায় কথা বলে এবং হচ্ছে চাষার ছেলে তো আসলে ইংরেজি ভাষায় কথা বলতে পারবে না। এটা আসলে দেখেন একটা ভুল ধারণা। আপনার যেই অঞ্চলে যান না কেন না, আপনার সেই অঞ্চলে আসলে ইংরেজি ভাষা নিয়ে কিংবা ইংরেজি ভাষা বলেন বা বিদেশি কোনো ভাষা নিয়ে তাদের কোনো সমস্যা হবে না। এবং পরবর্তীতে তারা বলে গেল যে তারা অমর একুশে বইমেলা ঠিক রেখে আসলে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আসলে তারা বইমেলা চালু করবে। তাহলে বিকেন্দ্রীকরণ বলতে তারা কি বুঝিয়ে যাচ্ছে তারা আসলে নিজেরাই বুঝতে পারতেছে না, কেননা তাদের সংজ্ঞায়ন যখন বিকেন্দ্রীকরণটা বুঝিয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে বিকেন্দ্রীকরণ এটা যে এই একুশে বইমেলা আসলে বইমেলা এইখানে না রেখে ঢাকার বাইরে বিভিন্ন জেলার মধ্যে ওইটা ছড়িয়ে দিয়ে যেই সেন্ট্রালাইজ যেই ব্যাপারটা এখন আছে এই সেন্ট্রালাইজ ব্যাপারটাকে তখন তারা রাখবে না। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই অমরে একুশে বইমেলায় পাঠকরা আসতেছে এবং পাঠকরা নির্দ্বিধায় ভালোভাবে এই বই কিনতেছে এবং তাদের যে পছন্দের যেই লেখকরা রয়েছে তাদের সাথে দেখা করে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার আপনি আরেকটা ব্যাপার বুঝতে পারবেন যে দেখেন অনেক নতুন লেখক রয়েছে যারা আসলে অনেকভাবে অনুপ্রাণিত হচ্ছে এই লেখকরা যখন আসলে তাদের স্টলগুলোতে দেখতে আসছে এবং তাদের বই নেড়ে চেড়ে যখন দুইটা শব্দ তাদেরকে বলছে যে আসলে ভালো কিংবা মন্দ বা এইভাবে যখন তারা গাইডলাইনগুলো পাচ্ছে ঢাকার এই মেলাগুলো থেকে, তখন কি দেখা যায় তখন তারা অনেকভাবে অনুপ্রাণিত হয় এবং তাদের যেই পরবর্তীতে যেই সুসাহিত্যিক হওয়ার যে ব্যাপারটা, এই সুসাহিত্যিক হওয়ার যে রাস্তাটা এটা অনেকটা সুগম হয়ে যায়। এবং আমরা বারবার বলতে চাচ্ছি যে আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে বই বাড়ানো না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সুসাহিত্যিক তৈরি করা। এই সুসাহিত্যিক তৈরি করার জন্য আমাদের এই ভাষার যে কদরটা, এই ভাষার কদরটা আমাদের দিতে হবে। তো এই ভাষার কদরের মাধ্যমে এবং ভাষার যে মাধুর্য রয়েছে এই মাধুর্যের মাধ্যমে আমাদের যেই সুসাহিত্যের চর্চা, এই সুসাহিত্যের চর্চার মাধ্যমে দেখা যাবে যে আমরা আমাদের এই সুসাহিত্যিক তৈরি করতে পারবো। যার ফলে কি হবে, যার ফলে আমাদের অটোমেটিকই আমাদের বইগুলো বাড়তে থাকবে এবং যার ফলে আমরা সুসাহিত্যিক পেয়ে যাব। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে দুই পক্ষের দুই দলনেতা যুক্তি খণ্ডন করতে আসবেন। প্রথমে এই পক্ষ দলের দলনেতা আলামিন ইচ্ছে করেই 2 মিনিট সময় নিয়েছেন। প্রতিপক্ষের কাছে প্রশ্ন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকবে? সেই আজকে পুরো বিতর্কটা মনে হচ্ছে যে আমরা অন্ধ, তাই আসলে সাহিত্য চর্চাটা বন্ধ করে দেওয়া উচিত। আমাদের প্রতিপক্ষের কাছে জায়গাটা এমন। প্রতিপক্ষ যেই জিনিসটা চিন্তা করছেন, বইকে একটা পণ্য হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। আসলে বইমেলার উদ্দেশ্য সম্পর্কে তাদের আরও পড়াশোনা করলে তারা আসলে জানতে পারতেন বইমেলার আসল উদ্দেশ্য ছিল পাঠক সচেতনতা বৃদ্ধি করা। একটি নতুন বই যখন প্রকাশ করবে, আপনি তো বই কিনতে পারছেন, যথেষ্ট বইয়ের দোকান আছে, যথেষ্ট অনলাইন শপ রয়েছে, তারপরও আমাদের বইমেলার প্রয়োজনীয়তাটা কেন দেখা দিল? বইমেলার প্রয়োজনীয়তাটা সেখান থেকে আসছে যে পাঠক সচেতনতা তৈরি করা এবং পাঠক এবং লেখকের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করা, সেই জায়গাটা। আজকে প্রতিপক্ষ এসে বারবার বলছেন তারা বেস্টসেলার রান্নার বই হওয়াতে তারা খুবই আতঙ্কিত বা তারা খুবই এটার কারণে খুব বেশি ভয় পাচ্ছেন। তাহলে এই জন্য তারা পুরো মেলাটাকে কেন্দ্রীভূত করে যাচ্ছেন। এখানে প্রশ্নের জায়গা আমরা অনেকগুলো প্রশ্ন করে গিয়েছিলাম, যার একটার উত্তরও আমাদের প্রতিপক্ষের কাছ থেকে আসে। প্রতি উত্তরে তারা যে প্রশ্নগুলো করেছিল তার সবগুলোই উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। আজকে তারা যেই জায়গাটা বলছে, তারা বইমেলাকে কেন্দ্রীভূত করার কথা বলছে। তারা আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা বিকেন্দ্রীকরণটা কিভাবে করব, তার কোনো মেকানিজম নাই। কিন্তু তারা কেন্দ্রীকরণটা আসলে আরও কিভাবে করবে, এখন যে প্রসেসটা আছে এটা কি তারা কেন্দ্রীকরণ বলতেছে কিনা, না এটার অন্য কোনো ফর্ম আছে, তারা কিন্তু সেই জায়গাটা আসলে পরিষ্কার করেন নাই। তাহলে তাদের জায়গাটা সেই জায়গাটা রয়ে গেছে। আজকে মাননীয় সভাপতি আপনি দেখবেন যে তারা বলছে যে ভাষার যে ব্যবহারের জায়গাটা, আমরা কখনো বলিনি ভাষার ছেলে ইংরেজি জানে না। তারা বারবার বলছেন প্রকাশনীর সংখ্যা বাড়লে প্রকাশনী আসলে এখনকার প্রকাশনীগুলো কিভাবে গুণগত মান বজায় রাখতে পারছে না, তারা আমাদের কাছে জানতে চেয়েছেন। আসলে এখনকার প্রকাশনীগুলো যাচাই বাছাই করার ওই সময়টাই পায় না, যেটা আমরা অলরেডি বলে গেছি। তাই আমরা দেখাইতে চাচ্ছি যে আমরা যেই 4টি যুক্তি দিয়েছি তারা সেই 4টি যুক্তির আসলে ধারে কাছেও ঘেঁষতে পারেনি, আর তাদের যুক্তিগুলো একটাই, সেটা আমরা খুব সুন্দর মতো ভেঙে দিয়ে গেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আসবেন বিপক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডন করতে জনাব মোহাম্মদ অমিত হাসানের সময় বলা শুরু থেকে 3 মিনিট।
ধন্যবাদ মাননীয় সভাপতি, আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, একটা ব্যাপার জানাতে চাই যে একজন লেখকের ৭৫% বই বিক্রি হয় শুধুমাত্র একটি মাসে, এবং সেটি হচ্ছে যেই অমর একুশে বইমেলা যেই একটি মাসে হয়, ওই একটি মাসেই তার লেখা এবং তার যেই প্রকাশ করা সেই ৭৫% বই ওই মাসে বিক্রি হয়। তার মানে কি বোঝা যায় যে মেলাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তারা বারবার বলে যাচ্ছে যে আসলে দেখেন আমরা শুধু বই বৃদ্ধি করব এবং হচ্ছে যেই লেখক আছে সেই লেখক বৃদ্ধি করব। তো এই লেখক বৃদ্ধি করলে বা বই বৃদ্ধি করলে আমাদের আসলে কোনো লাভ কি হচ্ছে? আদৌ লাভটা হচ্ছে না। আমাদের যেই লেখার মানটা রয়েছে সেই লেখার মান কি আদৌ ওই বই বৃদ্ধিতে কি লেখার মান বৃদ্ধি পাচ্ছে? মানটা বৃদ্ধি পাচ্ছে না। এর মাধ্যমে আমাদের কি করতে হবে? আমাদের আজকের যেই প্রধান কারণটা আজকে বিতর্কটা করার, সেটা হচ্ছে সুসাহিত্যিক নিশ্চিত করা। এই সুসাহিত্যিক নিশ্চিত করার জন্য আমাদের যেইগুলো প্রয়োজন সেগুলো আসলে আমাদের করতে হবে। তারা বলে গেল যে আসলে দেখেন চট্টগ্রাম হচ্ছে একটা প্রান্তিক জেলা, যেখানে হচ্ছে বই প্রকাশ পেলে এতটা ভালোই পায় না। আসলে দেখেন এই ব্যাপারটা আপনি ওইখানে যখন আসলে বইগুলোকে প্রকাশ করবেন, চট্টগ্রাম বলেন, বগুড়া বলেন এবং হচ্ছে রাজশাহী বলেন, এই যে এলাকাগুলোতে আপনি যখন বইগুলোকে প্রকাশ করবেন এবং ওই মেলাগুলোতে আসলে বইগুলো প্রকাশ হবে, ওই মেলাগুলোতে আপনার বইটা কতটুকু বিক্রি হবে, আপনি যখন এই বিক্রির মাধ্যমে আপনার যেই সাহিত্যিকরা রয়েছে সেই সাহিত্যিকরা কিন্তু আসলে ওই লেখার প্রতি যেই একটা আগ্রহ থাকে সেই আগ্রহটা কিন্তু তখন তারা হারিয়ে ফেলবে। কেননা তাদের বই আসলে তারা যদি তখন সুসাহিত্যিকও রচনা করে থাকে কিন্তু তাদের ওই বইটা ওই রকম মান পাবে না, যার ফলে দেখা যাবে যে তারা আসলে আরও ভালো লেখার যেই একটি অনুপ্রাণিত হওয়ার যে ব্যাপারটা ওইটা হারিয়ে ফেলবে। তৈরি করতে হবে এই সুসাহিত্যিক, যখন আমরা তৈরি করতে পারবো তখন আমরা আমাদের ওই সাহিত্যিকরে আসলে সুসাহিত্যকে আসলে তুলে নিয়ে আসবে। আমরা বারবার বলে গেছি যে আসলে সুসাহিত্য জিনিসটা কি। এই সুসাহিত্য যখন আমরা করতে যাব তখন আমাদের যেই ভাষার ব্যবহারটা রয়েছে এই ভাষার ব্যবহারটা অনেকাংশে বাড়াতে হবে। যেমন আমরা দেখতে পারি অনেক জায়গায় আসলে এই ভাষা নিয়ে অনেক ধরনের অনেক রিসার্চ হচ্ছে, এবং আপনি আরেকটা ব্যাপার দেখতে পারবেন যে আসলে লেখক হয়ে সংসার চালানো কঠিন। তাই আপনার এই লেখকের যেই পেশার লেখক হিসেবে আসলে তারা যে আসলে লেখক হয়ে জীবিকাটা নির্বাহ করবে এটা কেউ করতে চায় না। যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে আসলে কোনোভাবেই আমাদের যে সুসাহিত্যিক গড়ে ওঠার যে একটা প্রবণতা সেই প্রবণতাটা তৈরি হয় না। তো আমাদের এরকম একটা মন মানসিকতা তাদের মধ্যেও তৈরি করতে হবে যে আসলে আপনি আসলে সুসাহিত্যিক হলে আপনার কি কি লাভ হবে, এটা তাদের মধ্যে আসলে দিতে হবে যে সুসাহিত্যিক হওয়ার ফলে তাদের জীবনটা আসলে কিভাবে চলতে পারবে, এবং তাদের মধ্যে যখন এই ব্যাপারটা আসবে তখন তারা আসলে নিজেদের থেকে ভালোভাবে সুসাহিত্য তৈরি করে এবং তারা নিজেরাও সুসাহিত্যিক হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আমরা দুই পক্ষের দুই দলনেতার যুক্তি খণ্ডন শুনলাম। এবার বিতর্কের নিয়ম অনুযায়ী বিজ্ঞ বিচারকদের মধ্য থেকে একজন দুই পক্ষকে দুটো প্রশ্ন করবেন। এই প্রশ্ন করবেন আমাদের বিচারক মণ্ডলীদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর। আজকের পক্ষদল ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা অমর একুশে গ্রন্থমেলার বিকেন্দ্রীকরণেই সুসাহিত্যিক সৃষ্টি করতে পারে এটার পক্ষে অনেক যুক্তি দিয়েছেন। তো আমরা আসলে জানি যে দায়িত্ব এবং ক্ষমতা সবসময় সমান হতে হয়, এবং আবার বইমেলায় সাহিত্য বা সাহিত্যিকদের যে মান, গুণগত মান, এটা নিশ্চিত করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আবার আমরা যদি বিকেন্দ্রীকরণ করি তাহলে মানহীন যে সাহিত্যিক তাদের এলাকাভিত্তিক যে একটা দৌরাত্ম্য বেড়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো সেক্ষেত্রে ক্ষমতা এবং দায়িত্ব সমান করার জন্য যদি সমান দেওয়াটাও উচিত, সেক্ষেত্রে আপনারা বিকেন্দ্রীকরণকে ফলপ্রসূ করার জন্য আপনাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? স্যার, আপনি যে প্রশ্নটি করেছিলেন সেটি হচ্ছে দায়িত্ব ক্ষমতার মেলবন্ধন করে আমরা কিভাবে বিকেন্দ্রীকরণটাকে ফলপ্রসূ করব। স্যার, আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা ইতিমধ্যেই বলে গিয়েছি যে আমরা হচ্ছে বাংলা একাডেমি যেহেতু এতদিন থেকে বইমেলাটা আয়োজন করে থাকে, তাদের পাশাপাশি আমরা হচ্ছে যেহেতু জেলা বা উপজেলা পর্যায়ে এই জিনিসটাকে শিফট করতে চাচ্ছি, তাহলে সেখানকার স্থানীয় প্রশাসন সেখানে খুব বড় একটা ভূমিকা রাখবে। এবং স্থানীয় প্রশাসন মানে জেলা প্রশাসন বা ওইখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ তারা একটা বড় ভূমিকা রাখবে। এখন এছাড়াও ওইখানকার যে স্থানীয় সাহিত্যিক বা হচ্ছে স্থানীয় গুণী লেখক রয়েছেন তাদের সমন্বয় করা যেতে
যেতে পারে। তাহলে এই জায়গাটা হচ্ছে এভাবে আমরা দেখতে পারি যে বাংলা একাডেমি হচ্ছে বর্তমানে যেই কাজটা করে তারা হচ্ছে দুইটা কমিটি করে থাকেন। একটা হচ্ছে বইমেলা আয়োজন বিষয়ক কমিটি আর একটা বই অনুমোদন দেওয়া বিষয়ক কমিটি মেবি। তো আমরা যেটা করতে পারি যে আমরা ওই অঞ্চলের গুণী লেখক এবং হচ্ছে স্থানীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে এই ধরনের কমিটি গঠন করতে পারি যারা গুণসম্পন্ন এবং গুণগত বই অনুমোদন দিতে পারে, যেটা হচ্ছে আমাদের প্রতিপক্ষেরও কনসার্ন। এবং আপনিও বললেন যে লেখকরা হচ্ছে আসলেই মানসম্মত না, তাদের দৈরাত্য বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যখন আমরা এই ধরনের একটা কমিটি করব, তাদের পর্যালোচনা এবং তাদের যাচাই বাছাইয়ের মাধ্যমে যখন বইটি বাজারে আসবে তার গুণগত মান নিশ্চিত করা যাবে। এবং পাশাপাশি কমিটি বইমেলা আয়োজনের জন্য আমরা একটা আয়োজক কমিটি করতে পারি, এই মাধ্যমে আমরা ফলপ্রসূ করতে পারি। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন, যে অমর একুশে গ্রন্থমেলার আয়োজনটা শুধু ফেব্রুয়ারি মাসে না করে সারা বছর ব্যাপী যদি আয়োজন করা যেত, তবে বাংলাদেশে যে বাংলা ভাষার চর্চা এবং মান আরও বৃদ্ধি পেত বলে অনেকেরই মতামত আছে। সেই ক্ষেত্রে বর্তমান স্থানেই বেশিবার, মানে শুধু ফেব্রুয়ারি মাসে আয়োজন না করে একটু বেশিবার সারা বছর ব্যাপী বর্তমান স্থানেই আয়োজন করা যেতে পারে, নাকি আমরা সারা বছর ব্যাপী বিভিন্ন জেলায় বা উপজেলায় পর্যায়ে আয়োজন করাটা উচিত বলে আপনারা মনে করেন? এই ব্যাপারটি আসলে খুব একটা চিন্তার বিষয়, যেটাকে ইংলিশে বলে ফুড ফর থট। আমি কি এক জায়গায় 12 মাস রাখবো, নাকি এটা কি ছড়িয়ে দিব, চারোদিকে আমি 12 মাস করব? কিন্তু এই চারোদিকে 12 মাস করলে হয়তো আমার পাঠক হবে, কিন্তু একটি ব্যাপার আমার মনে পড়ে যে 2000 সালে গ্রন্থাগার নীতিমালা গ্রহণ করা হয়। সেখানে বলা হয় যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে গ্রন্থাগার তৈরি করা হবে এবং পাঠক তৈরি করা হবে এবং টেকসই পাঠক তৈরি করা হবে। সেটি কিন্তু আজকে আমরা দেখিনি। সেই 2000 থেকে 2024-এও 2 যুগ পরে এসেও তার কিন্তু বাস্তবায়ন কোনো অংশে আমরা দেখতে পাইনি। তাই আসলে 12 মাস যে সব জেলায় করা সম্ভব হবে, এটি নিয়ে অনেক বড় সন্দিহান। তাই আমরা 12 মাস এক জায়গায় করার পক্ষে যাচ্ছি, যে কারণটিতে হয়তো ফেব্রুয়ারি মাসে আমার নেত্রকোনার একটি ছেলের পরীক্ষা আছে, সে আসতে পারবে না, সে আমার জুন মাসে আসুক ঢাকায়, সে জুন মাসে আসুক। আমার একজন বিদেশি লেখক আছেন, তিনি ফেব্রুয়ারি মাসে সময় দিতে পারবেন না, কিন্তু তিনি ডিসেম্বরে ক্রিসমাসের সময় আমাকে সময় দিতে পারবেন, আসুক। তাহলে যে আমার স্টল পাচ্ছে না অনেকেই, আমি 4 মাস 100 স্টল দিলাম, আর পরের 4 মাস আমি 100 স্টল দিলে আরও অন্য 100টি স্টলকে সময় দিলাম, আরও অন্য বই দিলাম। এতে আমি 1000 বইকে চালালাম, 5 মাস চলবে, বাকি 5 মাস অন্য 1000 বই চলবে। এতে করে আমার এই লেখাগুলো উঠে আসবে। তাই আমরা প্রথম অপশনটি নিতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখানে বলবার কথা এবং ভেবে দেখবার কথা যে 3টি বিষয় আজকে বিতর্কের মূল প্রতিপাদ্য ছিল। একটা হচ্ছে অমর একুশের গ্রন্থমেলা, এটার বিকেন্দ্রীকরণ এবং এই বিকেন্দ্রীকরণের মাধ্যমেই সুসাহিত্যিক সৃষ্টি। খুবই মধ্যাপ্রস্থ যে বিকেন্দ্রীকরণ হলেই কি সুসাহিত্যিক সৃষ্টি হবে, সুসাহিত্য সৃষ্টি হবে? সকল সুসাহিত্যই কি লিখে সুসাহিত্যিক হয়েছেন? আমাদের প্রথম ভেবে দেখবার দরকার আছে যে এটি সাহিত্য কিভাবে সৃষ্টি হয় এবং সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণার জন্য কি কি উপাদান কাজ করে। সেটি কি শুধু বইমেলা, সেটি কি শুধু প্রকাশকের এগিয়ে আসা? আমাদের এখন যে 21-এর বইমেলাটি হচ্ছে, এই বইমেলাকে কেন্দ্র করে কিন্তু বহুল সাহিত্য সৃষ্টি হচ্ছে। এখন সেই সাহিত্যের মধ্যে কতটা সুসাহিত্য, সেই সাহিত্যের মধ্যে লেখকদের মধ্যে কতজন সুসাহিত্যিক সৃষ্টি হচ্ছেন, সেটি অবশ্য সময়ের দাবিতে টিকে যাবে কি যাবে না, সেটি চট করে আজকে একটি বই বেরোলেই এটি সুসাহিত্যিক কতটা বা সুসাহিত্য কতটা সেটি নির্ধারণ করা খুব কঠিন, পরিমাপ করা খুব কঠিন। 21-এ বইমেলা লেখক সৃষ্টি করে এবং লেখকগণ যখন দেখেন যে একটি নির্দিষ্ট দিনে বই প্রকাশিত হলে পাঠকগণ সেটাকে লুফে নেন, সেটাকে পড়েন, সেটাকে কেনেন, তখন কিন্তু তিনিও সেই লেখক, কবি, সাহিত্যিকও কিন্তু একটু লিখতে উৎসাহ বোধ করেন। এই প্রসঙ্গে আমরা বলতে পারি, যেমন ধরেন আমাদের দেশের পত্রিকাগুলো ঈদ সংখ্যা খুব বড় পরিসরে বের করে। এই বড় পরিসরে বের করার কারণও কিন্তু অনেক কবি, লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক তারা অপেক্ষায় থাকেন যে ঈদ সংখ্যাটি কবে বের হবে, সেই ঈদ সংখ্যার জন্য একটি লেখা তিনি যত্ন করে লেখবার চেষ্টা করেন। এটাও কিন্তু একটি বইমেলার চেয়ে আমার কাছে কম আয়োজন মনে হয় না। আবার এও ঠিক যে 21-এর বইমেলাকে কেন্দ্র করে আমাদের লেখকগণ সারা বছর অপেক্ষা করেন যে তার ভালো লেখাটি এই মেলায় প্রকাশ করা যায় কি না।
ফলে এই যে মেলা বলুন, পাঠক সৃষ্টি বলুন, সাহিত্যিক সৃষ্টি বলেন, সাহিত্য সৃষ্টি বলেন, এ সবগুলোই একদিকে লেখা, সেটার প্রকাশ, সেটার বিপণন এবং সেটার পাঠক সৃষ্টি সবগুলোর উপরেই নির্ভর করে। একটি মাত্র উপাদান দিয়ে বইমেলা কিংবা তার বিকেন্দ্রীকরণ দিয়েই সুসাহিত্যিক সৃষ্টি হবে কিংবা সুসাহিত্য সৃষ্টি হবে, এটা একেবারে একদম এক কথায় বলে দেওয়া আমার কাছে দুরূহই মনে হচ্ছে। যাই হোক, এই বিতর্ক চলতেই পারে, এটা বিতর্কিতই বিষয় যে কি করলে কোন প্রক্রিয়ায় বইমেলাতে না প্রকাশনায় না পাঠক সৃষ্টিতে সুসাহিত্য সৃষ্টি হবে, সেই বিতর্ক বরং বিতর্কের জায়গায় থাকুক। আমরা দেখি আজকে যে বিতর্কটি আমরা শুনলাম সেটি শেষ বিচারে কোন পক্ষ ভালো করেছে, কোন পক্ষ অপেক্ষাকৃত খারাপ করেছে। দুটো পক্ষ থাকলে একটি পক্ষকে আমাদের জয়ী ঘোষণা করতেই হয়। তার মানে এই নয় যে বিপক্ষে যারা বলেছেন, মানে যারা জয়ী হবেন না তারা খুব খারাপ বলেছেন বা খারাপ করেছেন, এটি ভেবে নেবার কোনো উপায় নেই। কারণ আমরা বিতর্কে বরাবরই দেখেছি যে 19-20 সামান্য হেরফেরের জন্য একদল জয়ী হয়, একদল পিছিয়ে পড়ে। এবার আমি আমাদের আজকের উপস্থাপককে সম্মানিত বিচারকদের থেকে ফলাফলটি গ্রহণ করে সেটি ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এবারে আমাদের অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ মুহূর্ত অর্থাৎ ফলাফল ঘোষণার পালা। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতোমধ্যে ব্যালটের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন। সংখ্যাগরিষ্ঠ ব্যালট অর্থাৎ 3টি ব্যালটের মধ্যে 2টি ব্যালট যেই দল লাভ করবে সেই দলকেই বিজয়ী বলে ঘোষণা করা হবে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও আমরা এই একই পন্থা অনুসরণ করব। আমি এখন বিচারকবৃন্দের কাছ থেকে ব্যালটগুলো সংগ্রহ করে নিচ্ছি। দর্শক, ফলাফল ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে। লাল ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের পর্বের শ্রেষ্ঠ বিতার্কিকের নাম এবং সবুজ ব্যালটের মাধ্যমে আমরা জানতে পারবো আজকের প্রতিযোগিতার বিজয়ী দলের নাম। আমি প্রথম সবুজ ব্যালটটি খুলে নিচ্ছি। দর্শক, প্রথম সবুজ ব্যালট অনুযায়ী আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী প্রতিষ্ঠান ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, দ্বিতীয় ব্যালটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আজকের প্রতিযোগিতার বিজয়ী দল পক্ষদল ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিনন্দন আপনাদেরকে। দর্শক, আমরা 2টি ব্যালটের ফলাফল জানতে পেরেছি এবং 2টি ব্যালটই আজকের প্রতিযোগিতার বিজয়ী দল হিসেবে ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পেয়ে গেছি। তবুও নিয়ম রক্ষার্থে তৃতীয় ব্যালট এবং তৃতীয় ব্যালটের মাধ্যমে আজকের প্রতিযোগিতার বিজয়ী দল ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও অভিনন্দন আপনাদেরকে। দর্শক, এর মাধ্যমে আমরা জানতে পারলাম আজকের প্রতিযোগিতায় 3-0 ব্যালটের ব্যবধানে নিরঙ্কুশভাবে বিজয়ী হলো ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে শ্রেষ্ঠ বিতার্কিকের নাম জেনে নেওয়ার পালা। দর্শক, প্রথম ব্যালটে দেখতে পাচ্ছি আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক মোহাম্মদ আরিফুর রহমান। দর্শক, এবারে দ্বিতীয় ব্যালটে দেখতে পাচ্ছি আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক আল আমিন। অভিনন্দন আপনাদের দুজনকেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একই দলের দুইজনের মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার ক্ষেত্রে একটি হাড্ডাহাড্ডি লড়াই। এবারে তৃতীয় ব্যালট। দর্শক, তৃতীয় ব্যালটের মাধ্যমে দেখতে পাচ্ছি আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক পক্ষ দলের তৃতীয় বিতার্কিক আল আমিন। অভিনন্দন। দর্শক, আমাদের জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার লক্ষ্যই হলো আপনাদের মূল্যবোধকে জাগ্রত করা। এতক্ষণ আমাদের সাথে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন।